অনেকেই প্রশ্ন করেন, বিয়ে সংক্রান্ত অনেক কথা আপাতত চলে আসে, কিন্তু বাংলাদেশে তালাক দিলে তালাকটা আবার রেজিস্ট্রি করতে হয় কিনা। ধর্মীয় আইন অনুযায়ী হিন্দু ধর্মে এখনো তালাক দেওয়ার সুযোগ নাই, কিন্তু রাষ্ট্রীয় আইনে তালাক দেওয়ার ব্যবস্থা আছে। আমার গ্রিন কার্ড রিনিউ করে চলে আসছি এবং বাংলাদেশে আগের গ্রিন কার্ডের মেয়াদ নেই। এখন কি আমি আমেরিকা আসতে পারবো কিনা? একটা জিনিস প্রশ্ন আসে অনেকেই EB3 ভিসা নিয়ে। দেশের বাইরে 6 মাসের বেশি থাকবেন না এবং কারণ ছাড়া দেশের বাইরে থাকবেন না। F4 আবেদন করা অবস্থায় কি ভিজিট ভিসা আমেরিকা গিয়ে সালাম করে পরিবার সহ থাকা যাবে? যদি মিথ্যা তথ্য দিয়ে কেউ গ্রিন কার্ড পেয়ে থাকে, গ্রিন কার্ড বাতিল হতে পারে। যদি মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পাওয়ার পর নাগরিকও হয়ে থাকে, নাগরিকত্ব বাতিল হতে পারে। অনেকেই প্রশ্ন করেন, বিয়ে সংক্রান্ত অনেক কথা আপাতত চলে আসে, কিন্তু এখানে যেটা ধারণা করা হচ্ছে, এখন অনেকেই দেখছে আমরা যে বিয়ের কেসগুলা করি, উইদিন 3 মান্থস ফাইল করার পর থেকে ইন্টারভিউ পর্যন্ত এবং গ্রিন কার্ড চলে আসে 3 মাসের ভিতরে। এটা বাস্তবতার ক্ষেত্রে আমরা কয়েক মাস যাবত করছি। সো এটা যেমন গুড থিং হচ্ছে, বিয়েটা খুবই ভালো প্রসেস যদি বিয়েটা গুড ফেইথ ম্যারেজ হয়। বিয়েটা হতে হবে গুড ফেইথ ম্যারেজ, মানে আপনি বিয়ে যদি কারোর সাথে আবদ্ধ হয়, এটা হতে হবে তার যেন উদ্দেশ্য থাকতে হবে এই ভদ্রলোক বা ভদ্র মহিলার সাথে সে সারা জীবন থাকবে। কিন্তু এর পরবর্তীতে কি হয়, নবরিণ আমরা দেখেছি 20 বছর 30 বছর পরও সংসার থাকে না। এত বড় বড় সেলিব্রিটি আপনারা দেখছেন, আমাদের হাই লেভেল পলিটিশিয়ান দেখছেন, তাদের বিয়েও টিকে না। এটা কিন্তু নেগেটিভ ভাবে কেউ নেবেন না। একটা বিয়ে না টিকতেই পারে, এটা স্বাভাবিক। এবং এই ক্ষেত্রে সবাইকে অনুরোধ করবো, স্ট্যান্ডার্ড যে কোনো দেশে এখন তালাক হইতেই পারে। এখানে লুকটা যে খারাপ আপনি না হবো এটা বলা ঠিক না। বিভিন্ন কারণে তালাক হতে পারে, স্বাভাবিকভাবে সামাজিকভাবে মেনে নেওয়াটাই উচিত এবং উত্তম। ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো। এখন অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশে তালাক দিলে তালাকটা আবার রেজিস্ট্রি করতে হয় কিনা। হ্যাঁ, যদি আপনি যে কোনো দেশে বৈধভাবে বিয়ে হয়ে থাকে, তাহলে সারা বিশ্ব জুড়ে এটা বৈধ। কিন্তু যেই দেশে আপনি বিয়ে করলেন, সেই দেশের আইন কানুন যদি না মেনে বিয়ে করেন, তাহলে এই বিয়েটা অন্য কোথাও আপনি দেখাতে পারবেন না। অনেকে ধর্মীয় বিয়ে করে, সৌদি আরব যে বিয়ে করে, বিয়ে করার পরে কাগজ থাকে না, বলে যে আমরা বিয়ে করেছি। এই বিয়েটা কিন্তু কখনোই বৈধতা পাবে না যদি গভর্নমেন্ট থেকে অথরাইজ এজেন্সি থেকে না হয়। সেই ক্ষেত্রে আবার সতর্ক থাকবেন, বিয়েটা যেন বা তালাকটা যদি কেউ দ্বিতীয়বার বিয়ে করে, তার এই বিয়েটা যেন পূর্ববর্তী তালাকটা থাকে। পূর্ববর্তী তালাক না হলে কিন্তু পরবর্তী বিয়েটা আপনার কোনোভাবেই বৈধ বলে গণ্য হবে না। তালাক কিভাবে হবে? বৈধভাবে হতে হবে। যে দেশে আপনি তালাক দেন না কেন, সেই দেশের আইন অনুযায়ী আইন মেনে তালাকটা দিতে হবে। যদি কোনো কারণে ওই দেশের আইন ভঙ্গ করে বা আপনার মনে মনে তালাক দিয়ে দিলেন দুজন সাক্ষী নিয়ে, পরবর্তীতে আপনি তার জন্য আর নতুন কাউকে বিয়ে করলে অ্যাপ্লাই করাটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। সবাইকে একটা অনুরোধ করব, যে যেই দেশেই থাকেন না কেন, সেই দেশের আইন মেনে চলবেন। আইন মানাটা অত্যন্ত জরুরি, আইন জানাটাও জরুরি। বেসিক আইন যদি আপনি ভঙ্গ করেন আর বলেন যে আমরা আইনটা জানতাম না, ভঙ্গ করছি, এটা দায়িত্ব আপনারই। হিন্দু ধর্ম নিয়ে কিছু কথা বলবো। হিন্দু ধর্মে তালাক নাই। হিন্দু ধর্মে আমরা অতীতে শুনেছি, এখনো শুনছি যে ওইখানে তালাকের কোনো রীতি রেওয়াজ নাই। তারা যখন বিয়ে করে সারা জীবনের জন্য বিয়ে, মরার আগ পর্যন্ত বিয়ে থাকতো। কিন্তু বর্তমান সময়ে হিন্দু ধর্মের প্রচুর তালাক হচ্ছে। অনেক দেশে, যেমন বাংলাদেশের মতো দেশে, অনেক হিন্দু ভাই বোনেরা খুব কষ্ট করছে তালাক দেওয়া নিয়ে। তারা করে কি, পুরোহিতের কাছ থেকে তালাকটা নিয়ে আসে। কিন্তু আমেরিকান গভর্নমেন্ট এই তালাকটা এখন আর তারা গ্রহণযোগ্য মনে করে না। সেই ক্ষেত্রে তাদেরকে রাষ্ট্রীয় আইন মেনে তালাক দিতে হবে, এবং না দিলে পরে পরবর্তীতে বিয়েটা তারা করছে, ওই বিয়েটা কিন্তু বৈধ না, অবৈধ বলে গণ্য হচ্ছে। সো আপনারা ভালো লয়ার খুঁজবেন। দেশে যদি তালাক দিতে চান, অনেকে আমরা চিনি যারা এইটা রাষ্ট্রীয় আইন অনুযায়ী করবে, কিন্তু ধর্মীয় আইন অনুযায়ী হিন্দু ধর্মে এখনো তালাক
দেওয়ার সুযোগ নাই, কিন্তু রাষ্ট্রীয় আইনে তালাক দেওয়ার ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে আপনারা যে সমস্যায় থাকেন না কেন, আপনারা চাইবেন যে একটা জানা লোকের কাছ থেকে তথ্য পরামর্শ নিতে এবং প্রফেশনাল কারোর কাছে তথ্য পরামর্শ নেবেন। দেখা যায় যে অনেকে ওই যারা কোনো কাজে জড়িত না তাদের কাছ থেকে হয়তো একটা অ্যাডভাইস নিল, এটা কিন্তু আপনি মনে রাখবেন আপনার জন্য শুভকর নাও হতে পারে। কারণ যারা সব জানে তারা কিছু জানে না, এটা আমরা সবসময় বলে থাকি, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। কিন্তু আমাদের সমাজে এখন প্রচলিত, তারা দেখছি আমেরিকায় আসার পরও অনেকেই দেখি যার তার কাছ থেকে পরামর্শ নিচ্ছে এবং ভাবছে যে তার পরামর্শটা খুবই সঠিক। সে হয়তো আমাদের থেকে টিভিতে কিছু শুনেছে বা আমাদের এইসব লাইভ দেখে সে জ্ঞান অর্জন করেছে, বা হয়তো অনলাইন থেকে জ্ঞান অর্জন, কিন্তু তার প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স নাই। তো এই ক্ষেত্রে তার থেকে না শোনার থেকে আপনি আমার কাছে আসার কথা বলছি না, যে কোনো একজন অ্যাটর্নি এট ল, নামের নিচে অ্যাটর্নি এট লেখা থাকলে, নট এ কনসালটেন্ট, অ্যাটর্নি এট ল যদি থাকে, আমরা আপনাকে অ্যাটলিস্ট সঠিক গাইডলাইন দিতে পারবো। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। অনেকেই প্রশ্ন করছেন, দুই একটা প্রশ্ন আমি নিতেই হবে। আসসালামু আলাইকুম স্যার, আমার গ্রিন কার্ড রিনিউ করে চলে আসছি এবং বাংলাদেশে আগের গ্রিন কার্ডের মেয়াদ নেই, এখন কি আমি আমেরিকা আসতে পারবো কিনা? যদি আগের গ্রিন কার্ডের মেয়াদ না থাকে, আপনি যদি রিনিউ করে যান, রিনিউ অ্যাপ্লিকেশন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গিয়ে থাকলে অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় হয় না। তো সবার জন্য একই কথা, আপনারা দেশে যাওয়া গ্রিন কার্ডের সমস্যা মনে করলে আপনারা গ্রিন কার্ড আমেরিকাতে পাসপোর্টে একটা সিল মেরে যাবেন, এটাকে I-551 দেওয়ার পরে সেটা আপনাকে রি এন্ট্রি পারমিট দেবে, যেটা বলা হচ্ছে যে আপনার এটা বৈধ আছে। একজন প্রশ্ন করেছেন, বার্থ রাইট নিয়ে কিছু বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুসারে। বার্থ রাইট সিটিজেনশিপ অনেকেই বলছে আমরা, কিন্তু বারবার একটা কথাই বলতে হচ্ছে, কারণ মানুষ বিভ্রান্তর মধ্যে পড়ছে এবং প্রেসিডেন্ট সাহেব মাঝে মাঝে কথাগুলো পরে বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। সেটা প্রেসিডেন্টের আর হাতে নাই, এখন ইট গোজ টু ইউএস সুপ্রিম কোর্ট। এখন পর্যন্ত যারা আমেরিকায় জন্মগ্রহণ করছে বা ভবিষ্যতে করবে, ফাইনাল অর্ডার রাখার আগ পর্যন্ত তাদের কিন্তু বার্থ রাইট সিটিজেনশিপটা বলবৎ আছে। তারা এখনো বার্থ রাইট সিটিজেনশিপ জন্মগ্রহণ করলে আমেরিকান নাগরিকত্ব পাবে। এবং আমি সবাইকে বলি, আপনার জন্ম হওয়ার পরেই আমেরিকান সিটিজেনশিপ যে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেটের সাথে রাখবেন এবং আমেরিকার আপনারা যে পাসপোর্টটা করে নিতে পারেন, এটা এখন পর্যন্ত বৈধ। পরবর্তীতে কি হয় ইউএস সুপ্রিম কোর্ট জানবে, আমরা যখন জানবো তা আপনাকে জানাবো। মূলত ব্যক্তিগতভাবে অ্যাটর্নি এট ল প্র্যাকটিস করে, আপনারা জানেন আমেরিকাতে দীর্ঘ 2 দশকের মতো সময় ধরে কমিউনিটির বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভ থাকি। আমি পলিটিক্যাল পার্টির একটা ডিস্ট্রিক্ট লিডার, ডেমোক্রেট পার্টির ডিস্ট্রিক্ট লিডার। কিন্তু আমরা যখন কথা বলি আইন নিয়ে, তখন কোনো দলীয় রাজনীতি নিয়ে কথা বলি না। আমি ডেমোক্রেট রিপাবলিকান নিয়ে কোনো কথাই বলি না, এটা আমার নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু যখন আমি প্রফেশনাল বিষয়ে কথা বলি, তখন শুধুমাত্র বর্তমান আইন নিয়ে কথা বলি। এই আইনটা কার জন্য প্রযোজ্য এবং এই আইনের বেনিফিট কারা পাচ্ছে এবং এই আইনের ক্ষতিকারক দিকগুলা কি এবং এই আইনের প্রেক্ষিতে মানুষ কি কি সতর্ক থাকা উচিত। একজন প্রশ্ন করেছেন, আমার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে এবং গ্রিন কার্ডের জন্য আবেদন করেছি, এখন শুনলাম অ্যাসাইলাম কেস নাকি বাতিল করছে এবং আমার কি অবস্থা? হ্যাঁ, যদি আপনি উইন করে থাকেন অ্যাসাইলাম বাতিল হওয়ার সুযোগ খুবই কম, যদি না আপনি মিথ্যা তথ্য দিয়ে বা মিথ্যা ডকুমেন্ট প্রডিউস করে আপনি অ্যাসাইলাম উইন করে থাকেন। বর্তমান সরকারের সময়ে ওরা যেসব অ্যাসাইলামগুলো উইন করা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখছে, তাদের যে গ্রিন কার্ড যারা আবেদন করছে তাদের যে ডকুমেন্টগুলো তারা দেখতেছে, এগুলা পরীক্ষা নিরীক্ষা করছে এটা সঠিক কিনা। তৃতীয় বিশ্বের অনেক দেশ আছে যেখানে খুব সহজেই ডকুমেন্ট পাওয়া যায়, এই জন্য তারা এখন শঙ্কিত। আরেকটা জিনিস প্রশ্ন আসে অনেকেই EB-3 ভিসা নিয়ে, ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। এই ক্ষেত্রে কখনোই কারোর সাথে, আমেরিকান সরকারের নিয়ম হচ্ছে কোনো সংস্থা আপনার কাছ থেকে বা অ্যাপ্লিকান্ট যে এমপ্লয়ি যে আসবে আমেরিকায় বা যার জন্য আমেরিকা আসে, যার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, তাদের কাছ থেকে কোনো সংস্থা $1 নিতে পারবে না। ইটস আমেরিকান ল। আমেরিকান ল হচ্ছে এমপ্লয়ার যে আপনাকে কাজ দেবে সে সব খরচ বহন করবে। কিন্তু তৃতীয় বিশ্বের সময় দেখছি তারা এমপ্লয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে। এটা সরকার তদন্ত শুরু করেছে অলরেডি। আমি ব্যক্তিগতভাবে বললে হয়তো অনেকে বলবো আমি হয়তো কারো ক্ষতি করার চেষ্টা করছি না। দিস ইজ দ্য ল, আই টক অ্যাবাউট ল, লর বাইরে আমি কিছু বলি না। রুকন হাকিম প্রশ্ন করেছে, ইজ দেয়ার
A new law passed in green card holders not allowed to go outside. There is many ad in social media. This is completely একটা ভ্রান্ত ধারণা। যারা বৈধভাবে গ্রিন কার্ড পেয়েছেন সত্য তথ্য দিয়ে, কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড নাই, তাদের বিশ্বের কোনো দেশে, যে আমেরিকা নিষেধাজ্ঞা দেশগুলো ছাড়া যে কোনো দেশে জন্মস্থান অথবা যে কোনো দেশে বৈধভাবে যদি গ্রিন কার্ড পেয়ে থাকে তার যেতে আসতে কোনোই বাধা নাই। কিন্তু আমরা বলি আপনারা কোনো ক্রাইমে জড়াবেন না, মিথ্যা তথ্য কোথাও দেবেন না, এবং দেশের বাইরে 6 মাসের বেশি থাকবেন না, এবং কারণ ছাড়া দেশের বাইরে থাকবেন না। যদি কারণ থাকে ঘুরতে যেতেই পারেন আপ টু 6 মান্থ, কিন্তু এই দেশে আপনার ডকুমেন্ট থাকতে হবে যে আপনি ট্যাক্স ফাইল করেন, আপনার ছেলে মেয়ে দেশে আছে, অথবা আপনার ওয়াইফ আছে, অথবা যে জিনিসগুলো আপনার আমরা একজন নাগরিক হিসেবে থাকি এই জিনিসগুলো থাকা উচিত। বাসা ভাড়া থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, কাজ থাকতে পারে, কাজটা ছেড়ে যাবেন না, কাজটা অনুরোধ নেবেন, কাজ যেন আপনি পাচ্ছেন। সো এই ক্ষেত্রে থ্যাংক ইউ রুকন হাকিম, কালকে প্রশ্ন করেছিলেন অনেকে প্রশ্নটা করে, কিন্তু আমি বিভ্রান্ত বোধ করি এই কারণে, আমি যখন কথাগুলো বলি তখন অনেকে মনে করে মঈন ভাই একটি কথায় বারবার বলে কেন, চর্বিত কিন্তু আপনি হয়তো শুনছেন এখন, আরেকজন হয়তো এই কাজটা শুনে নাই, তার জন্য এটা সম্পূর্ণ নতুন। সেই ক্ষেত্রে আপনারা কিছুই মনে করবেন না। আমি জনগণের সেবা, এইসব জিনিস ফ্রি অফ কস্ট। আমরা সাধারণত কথা বলতে গেলে এই প্রশ্নগুলো যদি কেউ আমাদেরকে অফিসে এসে করে, আমরা অ্যাজ অ্যান অ্যাটর্নি এট ল উই আর অ্যালাউড টু টেক দি কনসালটেশন ফি। আমরা $100 কনসালটেশন ফি চার্জ করি, কারণ সবার সময়ের মূল্য আছে এই দেশে। সো কিন্তু এখন যে কথাগুলো বলছি এটা সম্পূর্ণ ফ্রি, আমাদের টাইমের বাইরে এসে সবার জন্য অনুমতি হয়। আপনারা এই যে ইয়াগুলো তথ্যগুলো শেয়ার করবেন। আমি যখন ভেরিফাইড ফেসবুক থেকে বলি দায়িত্বটা আমার, কারণ আমাদের লাইসেন্স আছে অ্যাটর্নি এট ল। আমরা আইনের বাইরে কিছু বললে আমাদের এগেনস্টে অনেক সমস্যা হতে পারে। আমরা কোনো সময় আইনের বাইরে কিছু বলবো না, এবং যদি কারো অতীতে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কথা বলতে চাচ্ছেন, আমি অনুগ্রহ করে বলবো আপনারা ফোনে সব কথা বলবেন না। যে কোনো অ্যাটর্নির সাথে সরাসরি যে কথা বলবেন, কনসালটেশন ফি দিয়ে কথা বলে আপনি সম্পূর্ণ অ্যাটেনশনটা পাবেন। আপনি যদি মনে করেন বাজারে অনেক ফ্রি অ্যাড আছে যে ফ্রি কথা বলি, সব অ্যাটর্নিরা ফ্রি ইমিগ্রেশন তথ্য দেয়, তারা অ্যাটর্নি নাও হতে পারে, অথবা তারকে সহকারী কথা বলবে। কিন্তু অ্যাটর্নি যারা আপনি সময় দেবে তার সময় মূল্যটা অনেক বেশি। আমি অ্যাটর্নি হিসেবে বুঝি, কারণ এই দেশে লয়ার হওয়াটা যেমন কষ্টের, তেমনি লয়ার হিসেবে থাকাটাও কষ্টের। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, উই হ্যাভ টু ফলো দ্য ল অ্যাজ অলওয়েজ। আমরা অন্যায় কিছু করতে পারি না, কিছু বলতে পারি না। তারপরে দেখেন যে অনেকের প্রশ্ন আসে, আমরা এড়িয়ে যাই, কারণ সব প্রশ্নের উত্তর ফোনে আসলে হয় না, কারণ কনফিডেন্সিয়াল ইনফরমেশন। আপনারা যখন অ্যাটর্নির সাথে কথা বলবেন, ইটস অল কনফিডেন্সিয়াল, প্রিভিলেজ কমিউনিকেশন। আপনারা দেখেন যে আমি কারোর সাথে কথা বলছি, হতে পারে সে আপনার শত্রু, কিন্তু আপনার বিষয়ে তার সাথে আমাদের কোনো কথা হবে না। দিস ইজ দ্য ল। আমি কারো তথ্য কারোর সাথে শেয়ার করার নিয়ম না। এটা আমেরিকার লয়ার্সদের বিউটি হচ্ছে এটা, যে লয়ার নেভার লাই, কিন্তু আমরা এখানে মিথ্যা বলতে পারি না। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মানুষ মনে করে যে যত বেশি মিথ্যা বলতে পারে সে তত বড় লয়ার, এটা একটা ভ্রান্ত ধারণা ছিল। কিন্তু আমেরিকাতে লয়ার হচ্ছে নাম্বার 1 প্রফেশন। আমরা যখন মানুষকে হেল্প করি আমাদের আইনের মধ্যে থাকতে হয়। একজন প্রশ্ন করেছেন, আমার গার্ডিয়ান তারা খ্রিস্টান, তারা আমাকে এনজিও দেখে দত্তক করেছিল, তারা আমাকে করতে পারছে, আমেরিকান পাসপোর্ট ছিল ওনারা আমাকে গার্ডিয়ানশিপ নিয়ে প্রশ্ন করেছে। গার্ডিয়ানশিপ বিশাল ব্যাপার, প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে অনেক সময় নিতে হবে। আপনাদের যদি গার্ডিয়ানশিপ বাংলাদেশের আইনে গার্ডিয়ানশিপ হয়, কিন্তু অ্যাডাপশন হয় না। অ্যাডাপশন আর গার্ডিয়ানশিপ দুই জিনিস। তো বাংলাদেশের আইনে গার্ডিয়ানশিপ নিতে হয়, এইখানে হোম স্টাডি দিয়ে আগে যাচাই বাছাই করতে হয় যে এইখানে যে আপনাকে আমেরিকাতে যে আপনাকে নিয়ে আসবে তার আসলে যোগ্যতা আছে কিনা আপনাকে লালন পালন করার মতো। এটা আবার সরকার সংস্থা, অনুমোদিত সংস্থাগুলো দেখবে, তারপরে রিপোর্ট অনুযায়ী তারপর সে যেতে হবে দেশে গিয়ে গার্ডিয়ানশিপ নেবে, তারপর হয়তো আসার ব্যবস্থা করতে হবে। আগেও করা যায়, কিন্তু এগুলো প্রসেস কন্টিনিউ রাখতে হবে। একজন প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম, F1 ভিসা নিয়ে আসছি, আনফরচুনেটলি সার্ভিস টার্মিনেটেড হওয়ার কিছুটা আসলে অ্যাপ্লাই করেছিলাম এবং ইডি সোশ্যাল কার্ডও পেয়েছি। এখন আমি কি করতে পারি? অন্য কোনো ওয়ে আছে কিনা? হ্যাঁ, যদি আপনি স্টুডেন্ট ভিসায় এসে থাকেন এবং টার্মিনেট হয়ে যায়, আপনি অ্যাসাইলাম ফাইল করেছেন, আপনার অবশ্যই একজন অ্যাটর্নি আছে, অ্যাটর্নির সাথে সরাসরি যে কথা বলবেন আর কোনো অপশন আছে কি না। অপশন থাকতে পারে, কারণ আপনার পার্সোনাল প্রোফাইলের উপর ডিপেন্ড করবে আপনার কোনো অপশন আছে কিনা। যদি কেউ প্রশ্ন করেন যে অ্যাটর্নি মঈন সাহেব আপনি বলেন আমি কি কি করতে পারি, আমার সারাদিন চলে যাবে যে আপনাকে বুঝাতে আপনার কি কি করতে পারেন। সেই ক্ষেত্রে বলবো যার যে সমস্যা সে যদি
তার নিজস্ব অ্যাটর্নি অথবা নতুন কোন অ্যাটর্নির সাথে সরাসরি যে টাইম নিয়ে কথা বলেন, দে ক্যান এক্সপ্লোর ইউর অপরচুনিটিস কি থাকতে পারে কি পারে না। আমি এই মুহূর্তে আপনাকে অনেক প্রশ্ন করতে হবে, জানতে হলে আপনার যোগ্যতা কি, ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি আছে কিনা, আপনার কোনো স্পন্সর আছে কিনা, আপনি কি ধরনের তথ্য দিয়েছেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে, এটা আপনি একমাত্র অ্যাটর্নি জানবেন। যদি কথা বলতে হয় সরাসরি যে কোনো অ্যাটর্নির সাথে আপনি কথা বলতে পারেন। একজন প্রশ্ন করেছেন ধ্রুব বিশ্বাস, 2 বছর অধিক সময় ধরে নিউ ইয়র্কে পার্সোনাল যে কেস চলতেছে, হিয়ারিং এর পর হিয়ারিং চলতেছে, কিন্তু এখনো কেসের কোনো কমপ্লেন চালু হচ্ছে না, করণীয় কি? আবারও বলবো, এই ক্ষেত্রে আপনি অ্যাটর্নির সাথে কথা বলবেন। যদি আপনার অ্যাটর্নি আপনাকে সন্তোষজনক উত্তর দিতে না পারে, আপনি যে কোনো এক্সপিরিয়েন্স অ্যাটর্নির সাথে কথা বলবেন। যারা আমরা অ্যাক্সিডেন্ট কেস অনেক স্টেটে আমাদের পার্টনাররা আপনাদের সেবায় নিয়োজিত, অ্যাক্সিডেন্ট, মেডিকেল মেল প্র্যাকটিস, হাসপাতালে কেউ যদি জন্মগ্রহণ করার সময় যদি বাচ্চারা ডিসেবল হয়, আর্টস পজি, সেরিব্রাল পলসি, যে নিউরোলজিক্যাল ড্যামেজ কেসগুলো, ইটস এ হিউজ অ্যামাউন্টের মানি। আমরা বিনামূল্যে এগুলো তদন্ত করে থাকি এবং যে ডাক্তারের ভুল থাকে তখনই কেসগুলো হয়। অনেকেই প্রশ্ন করছে, আমেরিকান মহিলা বলছে যে তোমাকে আমি যে কোনো ধরনের সমস্যা, ওকে আমি একটু প্রশ্নগুলো দেখে নিচ্ছি, কারণ একটা সেকেন্ড দেবেন। ওকে, আচ্ছা, আমার 2টা ফোন 3টা ফোন দিয়ে প্রশ্ন দেখতে পাচ্ছেন। এনিওয়ে, সো যেই প্রশ্নটা ছিল, F4 আবেদন করা অবস্থায় কি ভিজিট ভিসা আমেরিকা গিয়ে অ্যাসাইলাম করে পরিবার সহ থাকা যাবে? আপনার প্রশ্নটাই হচ্ছে এমন প্রশ্ন যে আপনারা অনেক সময় প্রশ্ন করেন, আমরা উত্তর দিতে বিব্রত বোধ করি। কেন বিব্রত বোধ করি? কারণ F4 ক্যাটাগরি যাদের অ্যাপ্লিকেশন আছে, দ্যাট মিনস তারা একটা প্রসেসে বৈধভাবে আমেরিকা আসার সম্ভাবনা আছে। F4 হচ্ছে ভাই বোন যদি কেউ আমেরিকার নাগরিক হয়ে থাকে তারা দেবে। এখন আপনি অ্যাসাইলাম করতে পারবেন কিনা এই প্রশ্নটা কাউকেই ফোনে বলবেন না, কারণ হচ্ছে এটা আপনার ব্যক্তিগত তথ্যের উপর ডিপেন্ড করে, অবস্থার উপর ডিপেন্ড করে, সামাজিক অবস্থা, আপনার রাজনৈতিক অবস্থা। আমরা জানি না এই মুহূর্তে আপনার দেশের বর্তমান অবস্থা কি, আপনার অবস্থা কি, কারণ দেশে তো 20 কোটি লোক বসবাস করছে। এবং অ্যাসাইলাম কেসে ধারণা দিচ্ছি, প্রমাণ করতে হবে যে অতীতে, বর্তমান এবং ভবিষ্যতে আপনার নিরাপত্তা নাই, ছিল না এবং বর্তমানে নাই। যদি সরকার মনে করে যে ভবিষ্যতে আজকে আপনার সমস্যাটা আছে, কিন্তু হয়তো 2 মাস পরে আপনার সরকার বললো যে 2 মাস পরে আপনার সমস্যা থাকবে না, আপনি প্রমাণ করতে না পারেন যে চলা অবস্থায়, হিয়ারিং চলা অবস্থায় এই সময় আপনার সমস্যা থাকবে না, তাহলে কিন্তু আপনার কেস আর গ্রান্ট হবে না। কেন হবে না? কারণ আপনি দেশের সম্পূর্ণ নিরাপদ। সো এই ক্ষেত্রে অ্যাসাইলাম কেস যারা করবেন, তারা অনেকেই করে কি, এই দেশে আসার পর যার তার কাছে যায়, সে একটা তথ্য দিয়ে অ্যাসাইলাম ফাইল করে দিল, কিন্তু আপনি ভবিষ্যৎটা বোঝারই চেষ্টা করেন না এই ভবিষ্যৎটা কি হতে পারে। একজন হুবহু কাহিনী লিখে দিল, আপনার কাহিনী আরেকজনের কাহিনী সমানভাবে লিখে দিল, এগুলাই হচ্ছে ফ্রড। সো এগুলা কিন্তু সরকার তদন্ত করছে। এগুলা যারা অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের তো তদন্ত হচ্ছে, তারা বৈধ কাগজপত্রকে সঠিক দিয়েছে কিনা। যদি বানানো কোনো কাগজ দেওয়া হয়ে থাকে, ইট কুড বি প্রবলেম ইন ফিউচার ইভেন। আমি আবারও সব বলে থাকি, সবসময় বলি, যদি মিথ্যা তথ্য দিয়ে কেউ গ্রিন কার্ড পেয়ে থাকে, গ্রিন কার্ড বাতিল হতে পারে। যদি মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পাওয়ার পর নাগরিকও হয়ে থাকে, নাগরিকত্ব বাতিল হতে পারে। কারণ হচ্ছে at the time of admission he was inadmissible. সো এই শব্দগুলো আমরা রাখবো, ইনঅ্যাডমিসিবল শব্দ। প্রতারণা হচ্ছে আমেরিকায় অলওয়েজ ইনঅ্যাডমিসিবল। আমার কথা আপনারা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, কারণ আমি সবসময় খুব সঠিকভাবে কথা বলার চেষ্টা করি। কারো পক্ষে যাবে বিপক্ষে যাবে আমি এটা কিছু মনে করি না, কারণ আমি আমার কথার মধ্যে একটা লোকের যদি উপকার হয়, আমি মনে করি আমার আজকের লাইভ যে প্রোগ্রাম করছে এটা সার্থক। কারণ কিছু লোকে খুব বেশি প্রতারিত হচ্ছে, খুব বেশিভাবে তারা আমেরিকা আসবে মনে করে এমন সহজলভ্য কিছু মুখরোচক বিজ্ঞাপন দেখা টাকা পয়সা দিচ্ছে। আমি গত 2 মাস আগে তো এপ্রিলে মনে হয়, আমি দেশে যখন ছিলাম তখন ওয়েস্টিন হোটেলে ছিলাম। হোটেল লম্বা লবিতে লাইন। কেন লাইন? দেখা যাচ্ছে তারা অনেক জায়গায় টাকা দিয়েছে, টাকাগুলো এখন মার গেছে, ওই লোক আর ফোন ধরে না। সো আপনারা যাকে টাকা দেবেন তার তথ্য যাচাই করবেন সে এই কাজটা করার জন্য সঠিক কি না। How long green card can stay out or re-entry permit she can go out after she fingerprint was done?
হ্যাঁ, যদি কেউ গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় এসে থাকে, আমেরিকার বাইরে এসে আপ টু 6 মান্থ থাকাটা নিরাপদ। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতি বলে 2 মাসের বেশি থাকলে বিভিন্ন প্রশ্ন করবে, 6 মাসের বেশি থাকলে অনেক প্রশ্নের সম্মুখীন হবে এটা। আর সিটিজেনশিপের জন্য হি অর শি ক্যান স্টে আপ টু 6 মান্থ আউটসাইড অফ দ্য কান্ট্রি। 6 মাসের বেশি থাকলে কোনো কারণ ছাড়া বা কোনো ধরনের সিরিয়াস কারণ ছাড়া, বিয়ন্ড হিজ কন্ট্রোল কারণ ছাড়া যদি 6 মাসের বেশি থাকে, তখন নেক্সট সিটিজেনশিপে এই টাইমটার অ্যাড হবে না, আবার নতুন করে শুরু করতে হবে 5 ইয়ার্স। সো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যেতে পারবে, কিন্তু 1 বছরের ভিতরে না আসে সে কিন্তু ওইটা চলে আসতে হবে মাস্ট। 1 বছরের ভিতরে আসলে গ্রিন কার্ড অ্যাবান্ডন হয় না। যদি 1 বছরের বেশি একদিন থাকে তাহলে কিন্তু গ্রিন কার্ডটা এয়ারপোর্ট থেকে তাকে হয়তো রিটার্ন করে দিতে পারে তার নিজ দেশে, যে দেশ থেকে আসুক না কেন। যে কথাগুলা বলছিলাম, যারা আবারও বিয়ের প্রসঙ্গে আসছি, একজন লোক আসলো গতকালকে, সে বিয়ে করেছে, তার থেকে 15 বছরের ছোট একজন পুরুষকে, ভদ্র মহিলা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বয়সের যে গ্যাপ, যে একজনের বয়স হয়তো 55 ইয়ার্স ওল্ড এবং পুরুষের বয়স 40 বছর। সেই ক্ষেত্রে ইমিগ্রেশন প্রথমেই প্রশ্ন করবে যে তোমার ফিউচার প্ল্যান কি। তো একটা 55 ইয়ার্স ওল্ড মহিলার তো আর বাচ্চা হবে না, এটা সায়েন্সেই বলে, সাধারণত হয় না, এক্সেপশন ছাড়া। সো 40 বছরের ছেলে যে জীবনে বিয়ে করে বা বাচ্চা কাচ্চা নাই, সে তো একটা চিন্তা করে তার বাচ্চা হবে। সো ইমিগ্রেশন তখনই বুঝতে পারে তাদের আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, আসলে ট্রু লাভ ছিল কিনা, আছে কিনা। কিন্তু অধিকাংশ দেখা যায় তারা আমেরিকা আসার পরে এটা ডিভোর্স হয়ে যায়। সো এই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন, আইন কিন্তু সবার জন্য আছে, যদি কেউ আমেরিকা না করে বা গ্রিন কার্ডধারী কেউ যদি মনে করেন তাকে প্রতারণা করে কেউ বিয়ে করেছে এবং গ্রিন কার্ড শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য বিয়ে করেছে, আপনি বুঝতে পারে, তখন আপনি কিন্তু ইমিগ্রেশন তার জন্য রিপোর্ট করতে পারেন, তার গ্রিন কার্ড বাতিল হতে পারে। যদি তার ইমিগ্রেশন যদি বিশ্বাস করে যে বিয়েটা ছিল শেয়ার ম্যারেজ এবং বিয়েটা ছিল কোনো অর্থের বিনিময়ে, বিয়েটা ছিল শুধুমাত্র গ্রিন কার্ড পাওয়ার জন্য, তখন ইমিগ্রেশন তদন্ত করবে। সেই ক্ষেত্রে আইনটা কিন্তু সবার জন্য আছে। সেম ভাবে কেউ যদি মনে করেন আসার পরে যে আপনাকে যে স্পাউস নিয়ে আসছে সে অত্যাচার করছে, অন্যায় করছে, আপনাকে গ্রিন কার্ড দেবে না, দিচ্ছে না, বা বিয়ে হচ্ছে এখানে গ্রিন কার্ড দেবে না, আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনি অন্যায়ভাবে আপনাকে হ্যারাস করছে, আপনি কিন্তু আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু আমরা সবসময় বলি, আমরা কিন্তু বাসায় যে কারো সমস্যা দেখি না, কিন্তু আমরা দেখি যে আমরা স্টেটমেন্ট শুনে বোঝার চেষ্টা করি আসলে ঘটনা সঠিক কিনা, এবং যদি সঠিক হয়ে থাকেন আমরা আপনার পক্ষে আইনি লড়াই করব। কিন্তু আপনি মিথ্যা তথ্য দিয়ে কাউকে কোনো সমস্যা করার চেষ্টা করবেন না। আবার বিয়ের ক্ষেত্রে যদি ডিভোর্স হয়ে যায় আপনারা পার্সোনালি নেবেন না, কারণ ডিভোর্স হতেই পারে। এই ক্ষেত্রে আপনি ওই পক্ষকে দেখে দিবেন বা তাকে আপনি ক্ষতি করবেন। এই দেশে ক্ষতি করলে ক্ষতিটা আপনারই হবে, কাউকে ক্ষতি করার চেষ্টা করলে নিজের ক্ষতি হয়। সো এই ক্ষেত্রে সবাইকে বলবো যে আপনারা আইন মানুন, আইন জানুন, এবং যদি আপনার ডিপ্রেসড হয়ে থাকেন কোনো কারণে, ইউ শুড সিক কাউন্সিলিং। এই দেশে আমেরিকায় কাউন্সিলিং করার জন্য প্রচুর লোক আছে। যদি আপনার ইন্স্যুরেন্স থাকে আপনি ইন্স্যুরেন্স পাবেন, অথবা সরকারি ইন্স্যুরেন্স না থাকলে, ইন্স্যুরেন্স কভার না করলে ব্যক্তিগত কাউন্সিলর নিতে পারেন। যে আপনাকে নিজেকে সুস্থ থাকতে হবে, কোনো সময় ভায়োলেন্ট কোনো অ্যাক্ট করবেন না। আপনার ভুলের জন্য আপনি যদি কাউকে কোনোভাবে আঘাত করেন শারীরিকভাবে, কিন্তু এটা আপনার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেন করেছেন এটা কেউ জানতে চাইবে না। তো বেটার ফিজিক্যালি মেন্টালি সাউন্ড থাকাটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনারা জন্য কাউকে শারীরিক কোনো আঘাত না করেন। যদি গ্রিন কার্ডধারী কেউ যদি তার স্বামী বা স্ত্রীকে কোনোভাবে আঘাত করে শারীরিকভাবে, তখন সে কিন্তু গ্রিন কার্ডটা বাতিল হয়ে যেতে পারে। দ্যাট ইজ কল্ড ডোমেস্টিক ভায়োলেন্স, দ্য অনলি ক্রাইম অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন ল। যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সে গিলটি হয়, তার অ্যারেস্ট হয়, গিলটি হয়, তার গ্রিন কার্ড কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো ডোমেস্টিক ভায়োলেন্সের সবসময় কথা বলি, ডোমেস্টিক ভায়োলেন্স এড়ানোর একটাই উপায় হচ্ছে মানসিকভাবে আপনার সুস্থ থাকার চেষ্টা করবেন। যদি মনে করেন যে ডিপ্রেসড, আপনি ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, ডাক্তার ডিপ্রেশনের ওষুধ দেবে, আপনি ডিপ্রেসড হবেন না। ডিপ্রেশন থেকে অনেক ধরনের বড় ক্ষতি হতে পারে, এবং ডিপ্রেশনটা ইজ নট অ্যালোন, তার সাথে আপনার ফিজিক্যাল সব বিষয়ে সব ধরনের ক্ষতি হতে পারে। ডাক্তাররা বলবে এই দেশে এখন মানসিক হেলথটা খুবই ইম্পর্টেন্ট, সব দেশে ইম্পর্টেন্ট।
দুই একটা প্রশ্ন নেবো, তারপর বিদায় নেবো। আমাদের এখানে 11:22 বাজে সকালে। আমি অনেকদিন লাইভে আসি না, বিদায় ভাবলাম যে কিছু তথ্য সবার সাথে শেয়ার করি। একজন প্রশ্ন করেছেন, ক্যান পেন্ডিং অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম সিকার বাই হাউস ইউএসএ ইন্টারভিউ ইজ পেন্ডিং বাট হ্যাজ নো ওয়ার্ক পারমিট। হ্যাঁ, যদি আপনারা নগদ টাকায় বাড়ি কিনতে চান, ওয়ার্ক পারমিট ছাড়াও কিনতে পারবেন। কিন্তু দেশে কিছু ল আছে, ফরেন ল আপনাকে মানতে হবে। আপনার রিয়েল এস্টেট অ্যাটর্নি যদি কেউ থাকে তারা আপনাকে বুঝায় বলবে। হ্যাঁ, বাড়ি কিনতে কোনো বাধা নাই। আর ওয়ার্ক পারমিট সোশ্যাল সিকিউরিটি থাকলে আপনি ব্যাংকে যোগাযোগ করবেন, লোন পাবেন কিনা। ক্যাশ টাকায় বাড়ি সব জায়গায় কেনা যায় যদি আপনার তার বৈধ থাকে, বৈধ টাকাটা হয়। আসসালাম ফারজানা পিঙ্ক, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি স্পাউস ভিসায় 20 জানুয়ারি আসছি। আমি গ্রিন কার্ডে 10 ইয়ার্স এর জন্য পাইছি। আমি কাল বাংলাদেশে আসছি এবং এখন আমি আগস্ট 4 ইউএসএ চলে যাব। ওকে স্যার, আপনি এয়ারপোর্টে কোনো আমাকে আটকাবে কিনা? যদি আপনি, আবারও বলছি, বৈধভাবে গ্রিন কার্ড পেয়ে থাকেন, কোনো প্রতারণা করেন নাই বা কোনো মিথ্যা তথ্য বা মিথ্যা ডকুমেন্ট দেন নাই, আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর যদি অ্যাটর্নি কনসালটেশন চান, সরাসরি আপনি কল দিতে পারেন। নাম্বারটা হয়তো একটু পরে আমি স্ক্রিনে শেয়ার করব, 9172829256। কিন্তু দয়া করে একটা প্রশ্নের বেশি প্রশ্ন করলে আমরা প্রশ্ন নিতে এই সময়টা আমাদের নাই। আমি ওপেনলি বলি, আপনারা খারাপ ভাবলে কিছু করার নাই। যদি কথা বলতে প্রফেশনাল কনসালটেশন থাকলে আপনারা পে করার পরে আমরা কথা বলতে পারবো। আপনার সিচুয়েশন অনুযায়ী অ্যাডভাইস পাবেন। আপনি ইচ্ছা করলে আমার কনভারসেশন রেকর্ডও করতে পারেন, আমাদের কোনো বাধা নাই, যেহেতু আমরা আইনের বাইরে কোনো কথা বলি না। আরেকটা কথা বলতে চাচ্ছি, অনেকেই বলে যে অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি তো সব কথা বললেন, আমাকে তো এয়ারপোর্টে কোনো প্রশ্নই করে নাই। হ্যাঁ, এটা সত্য। 10টার মধ্যে 2-3 হয়তো কোন প্রশ্ন করবে না, কিন্তু সন্দেহ করলে প্রশ্নটা আসতে পারে। সেই ক্ষেত্রে আপনি ভাববেন না যে এটা যা বলছি রং, যা বলছি সম্পূর্ণ সত্য এবং এখানে ভুলের কোনো সুযোগ নাই। কিন্তু আপনাকে যদি সন্দেহ না করে, উইচ ইজ গুড, আর যদি সন্দেহ করে দেন আপনাকে রেসপন্স করতে হবে। আমরা অনেক সময় যারা খুব বেশি ভয় পায় বা যাদের সমস্যা আছে, তাদের জন্য আমরা অ্যাটর্নি এট ল হিসেবে এয়ারপোর্টে কথা বলতে পারি। যদি কোনো সমস্যা হয়, আমরা G20 সাইন করা থাকে, ক্লায়েন্টের দেওয়া থাকে, এবং কোনো লিগেল কোয়েশ্চেন আসলে আমরা তখন অ্যান্সার দিতে পারি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে বেশি সময় চলে যাচ্ছে। আর কেউ মোহাম্মদ টিমুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, শুভকামনা অ্যাডভোকেট আলমগীর, আসসালামু আলাইকুম। ওকে মোল্লা, ওকে, দিবস আমাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এবং সর্বশেষে একটা বলতে চাই, কাউকে প্রতারিত করবেন না এবং প্রতারিত হবেন না। প্রতারিত হবেন না বলতে, এটা আমরা অনেক সময় দেখা যায় আবেগের বশবর্তী হয়ে এমন কাজ করি যে অনেককে বিশ্বাস করে ফেলি ফর নো রিজন। আপনারা যখনই আমেরিকা সম্পর্কে কথা বলে, আমি অন্যদের সম্পর্কে আমি জানি না, কথা বলি না, যেহেতু আমি অ্যাটর্নি এট ল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সম্পর্কে কথা বলি। অনেকে আপনার মিথ্যা তথ্য দিয়ে, প্রলোভন দিয়ে অনেক ভিসার প্রস্তুতি দিবে, এগুলা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আপনি যোগ্যতা থাকলে ভিসা পাবেন, কেউ কিন্তু আমেরিকাতে এইগুলা সচরাচর হয় না। সো আপনি ভাবলেন যে অনেকের হয়েছে, আমি জানি, ওইটা হয়তো এক্সেপশন, কিন্তু আমেরিকায় যেটা সঠিক সেটাই হয়। এবং কোনো ভিসার জন্য কাউকে, যদি আমেরিকায় ভিসার জন্য কাউকে আপনার টাকা এমপ্লয়ি হিসেবে কাউকে 1 পয়সা দেওয়ারও বিধান নাই। যদি সরকার জানে যে আপনি কোনো সংস্থাকে বা কাউকে টাকার বিনিময়ে EB3 বা অন্য কোনো ভিসা করেছেন, একমাত্র অ্যাটর্নি আর অ্যালাউড টু টেক দ্য মানি ফ্রম দ্য এমপ্লয়ার, নট দ্য এমপ্লয়ি। সো এক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশন আছে। আমরাও কিন্তু কোনো ক্লায়েন্ট থেকে জব পারপাসে কোনো অ্যাটর্নিরা আপনার কাছ থেকে একটা টাকাও নিতে পারবে না যদি এমপ্লয়ার আপনাকে স্পন্সর করে। শুধু এমপ্লয়ার, সব খরচ দায়িত্ব এমপ্লয়ার। আশা করি অনেকে বুঝতে পেরেছেন এবং আমাকে ভুল বুঝবেন না। কারোর জন্য কারো ব্যক্তিগত জানাই আমার, কিন্তু আমি চাই যে আইনটা সবাই যেন আইন মানুন এবং যে দেশে থাকেন সে দেশে আইন মেনে চলা আমাদের দায়িত্ব, কর্তব্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। আর আগামীতে অবশ্য কোনো বিষয়ে কথা হবে, দেখা হবে যদি সুযোগ থাকে। আমার নাম্বার আবার বলে রাখছি, 1866 মঈন ল, 1866-664-6529। দিস আমার টোল ফ্রি নাম্বার। 9172829256, 9172829256 আমার ডাইরেক্ট নাম্বার। ইউ ক্যান রিচ আউট টু মি। যে কোনো অ্যাক্সিডেন্ট কেস, যে কোনো স্টেটে আমাদের পার্টনার আপনাদের সেবায় নিয়োজিত মেডিকেল ম্যাল প্র্যাকটিস এবং ইমিগ্রেশন বিষয়ে কথা বলে থাকি এবং অ্যাডভাইস দিয়ে থাকি এবং সঠিক তথ্য চেষ্টা করি। সবাইকে
অসংখ্য ধন্যবাদ।